প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন এই দুর্যোগ সময়ে গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজ যে অনলাইন ক্লাসের ব্যবস্থা রেখেছে, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের পঞ্চম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের পঞ্চম অধ্যায় হচ্ছে রাসায়নিক বন্ধন। তা বন্ধুরা, এই অধ্যায়ের যে টপিকসগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে রাসায়নিক বন্ধন কি, যোজ্যতা ইলেকট্রন, যোজনী এবং যৌগমূলক, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তো প্রথম এই রাসায়নিক বন্ধন জানার জন্য তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি কিছু অণুর সংকেত লিখতেছি। যেমন এখানে লিখলাম সোডিয়াম ক্লোরাইড, আবার লিখলাম ক্লোরিন। সোডিয়াম ক্লোরাইড একটা অণুর সংকেত, ক্লোরিন একটা অণুর সংকেত। এই যে সোডিয়াম ক্লোরাইড যৌগটি গঠিত হলো, এদের মধ্যে একটা বন্ধন আছে। তাহলে এদের মধ্যে একটা বন্ধন রয়েছে, যেমন সোডিয়াম এবং ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড। একইভাবে ক্লোরিনের এখানে অণুতে দুটি পরমাণু রয়েছে, এই দুটি পরমাণু মিলে একটা সংকেত, ক্লোরিনের সংকেত Cl2। এই Cl2 গঠন করার সময় ক্লোরিনের দুটি পরমাণু পরস্পর যুক্ত হয়ে Cl2 গঠিত হয়। এই একটি ক্লোরিন পরমাণু এবং অপর একটি ক্লোরিন পরমাণু একটা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। তাহলে আমরা লিখতে পারি, অণুতে পরমাণুসমূহ যে বন্ধন দ্বারা আবদ্ধ থাকে তাদেরকে রাসায়নিক বন্ধন বলে। অণুতে পরমাণুসমূহ যে বন্ধন দ্বারা আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। এই ক্লোরিন অণু লেখার সময় ক্লোরিনের দুটি পরমাণু যে বন্ধন দ্বারা আবদ্ধ থাকলো সেটাই হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন। তাহলে সংজ্ঞাটা আবার বলছি, অণুতে পরমাণুসমূহ যে বন্ধন দ্বারা আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। ক্লিয়ার? এরপর আমরা আসবো যোজ্যতা ইলেকট্রন। তাহলে যোজ্যতা ইলেকট্রন কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি। যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে তাকে তার যোজ্যতা ইলেকট্রন বলে। আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি, এখানে আমি একটা মৌল লিখলাম সোডিয়াম। সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1, তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টি এবং সর্বশেষ শক্তি স্তর তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 1টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে শক্তি স্তর, এই শক্তি স্তরে বা সর্বশেষ যে অরবিটাল, এই অরবিটালে ইলেকট্রন রয়েছে 1টি। তাহলে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে তাকে তার যোজ্যতা ইলেকট্রন বলে। আরো উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি ক্লোরিন 17 1s2 তাহলে 17। এখানে প্রথম শক্তি স্তর ইলেকট্রন 2টি, দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রন আছে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 5 আর 2 7টি। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন 2টি, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টি এবং তৃতীয় বা সর্বশেষ যে শক্তি স্তরে, এই সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 7টি। তাহলে এই সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যায় আমাদের যোজ্যতা ইলেকট্রন। সংখ্যাটা তাহলে আমরা কি বলতে পারি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে তাকে তার যোজ্যতা ইলেকট্রন বলে। এরপর এই সর্বশেষ যে শক্তি স্তরটা,
এটাকে আমরা বলি যোজ্যতা স্তর। সর্বশেষ শক্তি স্তরটাকে আমরা কি বলি? যোজ্যতা স্তর। আর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। ক্লিয়ার? এবার আমরা জানবো যোজনী। যোজনী বা যোজ্যতা কি, এটা একটু জানার চেষ্টা করব। যোজনী বা যোজ্যতা কি? যোজনী বা যোজ্যতা। যোজনী বা যোজ্যতা বন্ধুরা, এটা আমরা ক্লাস 8 এর বই দেখছি যে বলা আছে একটি মৌলের সাথে অপর একটি মৌলের যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকেই যোজনী বা যোজ্যতা বলে। একটি মৌলের সাথে অপর একটি মৌলের যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকেই যোজনী বা যোজ্যতা বলে। এরপর আছে, যেহেতু আমরা জানি যে হাইড্রোজেনের যোজনী 1, এটা আমাদের জানা আছে যে হাইড্রোজেনের যোজনী 1, তাই বলা হয় যে কোনো পরমাণু যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় তাই তার যোজনী। কোনো একটি পরমাণু যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তাই তার যোজনী। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে হাইড্রোজেন ক্লোরাইড। এই যে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করলে এখানে একটা হাইড্রোজেন পরমাণুর সাথে একটা ক্লোরিন পরমাণু যুক্ত আছে, তাহলে ক্লোরিনের যোজনী হচ্ছে 1। একইভাবে যদি আমরা পানি H2O লিখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি অক্সিজেন পরমাণুর সাথে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত রয়েছে। তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর সাথে একটি অক্সিজেন পরমাণুর সাথে কয়টি হাইড্রোজেন পরমাণু যুক্ত রয়েছে? 2টি। তাহলে এই যে একটি হাইড্রোজেন পরমাণুর সাথে দুটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত থাকলো, অর্থাৎ একটি অক্সিজেন পরমাণুর সাথে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকলো, তাই আমরা বলতে পারি অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে হচ্ছে অক্সিজেনের যোজনী 2। এইভাবে আমরা বলতে পারি। আর একটা বলতে পারি, সেটা হচ্ছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন থাকে, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন থাকে তাকে তার যোজনী বলে। তাহলে উদাহরণ হিসেবে আমরা একটা লক্ষ্য করি যে সোডিয়াম 1s2 2s2 2p6 3s1, এখানে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে একটি, তাই এর যোজনী 1। বন্ধন গঠন করার সময় এটি একটি ইলেকট্রন ত্যাগ করে, তাই এর যোজনী কত? 1। আবার অধাতুগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এরা বন্ধন গঠন করার সময় উত্তেজিত হয়। উত্তেজিত হলে এদের ইলেকট্রনগুলো বেজোড় ইলেকট্রনে পরিণত হয়। যখন বেজোড় ইলেকট্রন হয় তখন এই বেজোড় ইলেকট্রনটাকে আমরা তাদের যোজনী বলি। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি অক্সিজেন 4 1s2 2s2 2p4। এই অক্সিজেনটা যখন বন্ধন গঠনে অংশগ্রহণ করে তখন তা উত্তেজিত হবে। এই উত্তেজিতকে আমরা স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করব। এই যখন উত্তেজিত হবে তখন এই যে পি উপস্তর, আমরা জানি এই পি উপস্তরে আমাদের ইলেকট্রন থাকে, সর্বমোট ইলেকট্রন থাকতে পারে 6টি। সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? 6টি। এই 6টি ইলেকট্রন আমরা উপরের ক্লাসে গেলে একটা নিয়ম পাবো, হুন্ডের নিয়ম। এই নিয়ম অনুসারে ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় যখন অবস্থান করে, এই 2p-কে আমরা এই p-টাকে আমরা এই জন্য 3 ভাগে ভাগ করতে পারবো, x, y এবং z। 2px 2py এবং 2pz। তাহলে এই p-তে যে 4টি ইলেকট্রন রয়েছে, প্রথম আমরা একটি করে ইলেকট্রন দিলাম, দেওয়ার পর দেখা যাচ্ছে আমাদের আরো একটি ইলেকট্রন বেশি রয়েছে, তাহলে আমরা আবার এই p-কে ইলেকট্রনটা দিয়ে দেব, px কে ইলেকট্রনটা দিয়ে দিলে তখন আমাদের সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন কয়টি থাকলো? 2টি। তাই আমাদের এই অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এভাবে আমরা যোজনীগুলো নির্ণয় করতে পারি।
এভাবে আমাদের যোজনীগুলো জানলে আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলের যোজনী বের করতে পারি। এরপর আমাদের আরো আমরা লক্ষ্য করি, যেমন কার্বনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p2, তাহলে এই কার্বনকে যদি আমরা উত্তেজিত করি 1s2 2s2 2px 2py 2pz, এখন এই আমাদের p তে ইলেকট্রন রয়েছে কয়টি? দুইটি। তাহলে x কে একটা দেব, y কে একটা দিলাম, তাহলে বেজোর ইলেকট্রন কয়টি হলো আমাদের? দুইটি। তাই কার্বনের যোজনী এখানে আমাদের হবে 2। আবার এই ইলেকট্রনগুলো মনে রাখতে হবে যে উত্তেজিত যতবার করা সম্ভব ততবার করা যাবে। এখানে এই 2s এর ইলেকট্রন 2p তে স্থানান্তরিত হতে পারবে। উত্তেজিত অবস্থায় এই 2s এর ইলেকট্রন 2p তে স্থানান্তরিত হতে পারে। আবার 3s এর ইলেকট্রন 3p তে স্থানান্তরিত হতে পারে, 3d তে স্থানান্তরিত হতে পারে। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে এই কার্বনকে যদি আবার আমরা উত্তেজিত করি তাহলে আমাদের 2px 2py 2pz, তাহলে x এ একটি ইলেকট্রন রয়েছে, y এ একটি ইলেকট্রন রয়েছে। এই যে 2s এর যে দুইটি ইলেকট্রন, এই দুইটি ইলেকট্রন একটি s এ থাকবে আরেকটি 2pz এ চলে যাবে। তাহলে আমাদের বেজোর ইলেকট্রন কয়টি হলো? 4টি। তাহলে কার্বনের যোজনী আমরা এখানে বুঝতে পারছি কত? 4। তাহলে কার্বনের যোজনী 2, আবার কার্বনের যোজনী কত? 4। তাহলে এই উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করে আমরা যোজনী নির্ণয় করতে পারি। তাহলে এই জন্য এই সংজ্ঞাটাও লিখতে পারি বা বলতে পারি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন বা বেজোর ইলেকট্রন থাকে তাকে তার যোজনী বলে। ক্লিয়ার? এখন আমরা দেখব এই যোজনীর মধ্যে আবার ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ আছে। পরিবর্তনশীল যোজনী রয়েছে, সুপ্ত যোজনী, সক্রিয় যোজনী, এগুলো একটু দেখব। তাহলে পরিবর্তনশীল যোজনী, অনেক সময় আমরা দেখি যে একটি মৌলের একাধিক যোজনী থাকে। যেমন আমরা এখনই দেখলাম যে কার্বনের যোজনী 2 এবং 4। তাহলে কার্বনের যোজনী 2 এবং 4 থাকার কারণে এই কার্বনটা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। যে সকল মৌলের একাধিক যোজনী বিদ্যমান তাদেরকে পরিবর্তনশীল যোজনী বলে। তাহলে কি, যে সকল মৌলের একাধিক যোজনী বিদ্যমান বা একাধিক যোজনী রয়েছে তাদেরকে পরিবর্তনশীল যোজনী বলে। কোশ্চেন থাকতে পারে যে সালফারের পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করো বা ফসফরাসের পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করো। তাহলে আমরা যদি এই উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা ভালোভাবে জানি তাহলে আমরা পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করতে পারব। কারণ ফসফরাসের পরিবর্তনশীল যোজনী, ফসফরাসের যোজনী 3 এবং 5, তাই এটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এভাবে আমরা লিখতে পারি যে যে সকল মৌলের একাধিক যোজনী বিদ্যমান তাদেরকে পরিবর্তনশীল যোজনী বলে। ফসফরাসের যোজনী 3 এবং 5, তাই এটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এটি 2 ধরনের যৌগ গঠন করতে পারে। এভাবে আমরা লিখতে পারি যে PCl3 এবং PCl5 এই যোজনী 3 এবং যোজনী 5 ব্যবহার করে 2 ধরনের যৌগ গঠন করতে পারে, তাই এটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। আর একটা যদি আমরা উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা দিতে পারি তাও হবে যে যে সকল মৌলের একাধিক যোজনী বিদ্যমান তাদেরকে পরিবর্তনশীল যোজনী বলে। যদি আসে যে ফসফরাসের পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করো, তাহলে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক অবস্থায় শেষ শক্তি স্তরে তো আমরা জানি যে 5টি ইলেকট্রন থাকে। উত্তেজিত অবস্থায় 1s2 2s2 স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। তাহলে ফসফরাসের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। এখন এই ফসফরাসকে যদি আমরা উত্তেজিত করি তাহলে 1s2 2s2 2p6 3s2 3p, আমরা জানি যে 3 অর্থাৎ p কে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, x y এবং z। তাহলে p x 3p y 3p z। তাহলে p তে কয়টি ইলেকট্রন? 3টি ইলেকট্রন। তাহলে এখানে একটা এবং এখানে একটা দিলাম।
তাহলে এখানে আমাদের উত্তেজিত অবস্থায় দেখা গেল যে ফসফরাসের শেষ শক্তি স্তরে কয়টি মেজর ইলেকট্রন রয়েছে? 3টি। তাই ফসফরাসের যোজনী কত? 3। এখন আমরা জানি যে 3s এর ইলেকট্রন 3p তেও স্থানান্তরিত হতে পারে, আবার 3d তে স্থানান্তরিত হতে পারে। যেহেতু 3p তে আমাদের ইলেকট্রন রয়েছে, তাই 3s এর একটা ইলেকট্রন রেখে যদি আরেকটা ইলেকট্রনকে স্থানান্তরিত করি তাহলে p কোথাও দেওয়া সম্ভব নয়। এজন্য আমাদের 3d তে স্থানান্তরিত করতে হবে। তাহলে 1s2 2s2 2p6 3s 3px1 3py1 3pz1। এখন আমরা এই যে 3s এ যে দুটি ইলেকট্রন রয়েছে, এই দুটি ইলেকট্রনের মধ্যে একটি ইলেকট্রনকে আমরা s এ রাখবো আর একটি ইলেকট্রনকে 3d তে স্থানান্তরিত করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফসফরাসকে উত্তেজিত করলে একবার শেষ শক্তি স্তরে বেজোর ইলেকট্রন থাকে 3টি, আবার আরেকবার থাকে হচ্ছে শেষ শক্তি স্তরে বেজোর ইলেকট্রন 5টি। তাই ফসফরাসের যোজনী হচ্ছে 3 এবং 5। ফসফরাস এই একাধিক যোজনী প্রদর্শন করার কারণে ফসফরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এরপর আমাদের রয়েছে সক্রিয় যোজনী। তাহলে আমাদের পরিবর্তনশীল যোজনী শেষ, এবার আমরা নেব সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী কি? সক্রিয় যোজনী। তাহলে সক্রিয় যোজনী হচ্ছে যৌগের মধ্যে মৌলের কার্যকর যোজনী, অর্থাৎ একটা যৌগের মধ্যে মৌলের যে যোজনীতে ব্যবহৃত হয়। এই সক্রিয় যোজনী কোনো একটা যৌগের মধ্যে কোনো একটা মৌলের যোজনী কত ব্যবহৃত হলো সেটাই হচ্ছে তার সক্রিয় যোজনী। এখন আমরা যদি একটা যৌগের সংকেত লিখি, যেমন এখানে লিখলাম PCl3, তাহলে আমরা বুঝতে পারছি যে ফসফরাসের যে যোজনী 3 এবং 5 তার মধ্যে এখানে ব্যবহৃত যোজনীটা হচ্ছে কত? 3। তাহলে এই PCl3 যৌগে ফসফরাসের যে কার্যকর যোজনী 3, এটাই হচ্ছে তার সক্রিয় যোজনী। তাহলে সক্রিয় যোজনী কাকে বলে? যৌগের মধ্যে মৌলের কার্যকর যোজনীকে সক্রিয় যোজনী বলে। যৌগের মধ্যে মৌলের কার্যকর যোজনীকে কি বলে? সক্রিয় যোজনী বলে। তাহলে PCl3 যৌগে ফসফরাসের সক্রিয় যোজনী কত? 3। আবার যদি আমরা লিখি PCl5, এই যৌগে ফসফরাসের সক্রিয় যোজনী কত? ফসফরাসের সক্রিয় যোজনী হচ্ছে 5। তাহলে যৌগের মধ্যে মৌলের কার্যকর যোজনীটাকে আমরা বলি সক্রিয় যোজনী। এরপর আমরা দেখব সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী কি? সুপ্ত যোজনী মৌলের সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলে যে যোজনী পাওয়া যায় তাকে ওই মৌলের সুপ্ত যোজনী বলে। একটা যৌগের মধ্যে আমরা দেখব যে একটা মৌলের যোজনী ব্যবহৃত হয়েছে কত এবং তার যোজনী সর্বোচ্চ কত। সর্বোচ্চ যোজনীটা থেকে যদি আমরা এই কার্যকর বা সক্রিয় যোজনীটা বাদ দিই তাহলে যে যোজনী পাবো সেটাই হবে আমাদের সুপ্ত যোজনী। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, বলা হলো যে কার্বন ডাই অক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী কত? সুপ্ত যোজনী। তাহলে কার্বন ডাই অক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী। এখন আমরা এখানে দেখব কার্বনের যোজনী কত ব্যবহৃত হয়েছে। কার্বন ডাই অক্সাইড যৌগটিতে কার্বনের ব্যবহৃত যোজনী হচ্ছে বা কার্যকর যোজনী বা সক্রিয় যোজনী হচ্ছে 4। আবার আমরা জানি কার্বনের সর্বোচ্চ যোজনী কত? 4। তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনী 4। আমরা জানি কার্বনের যোজনী 2 এবং 4, তাহলে সর্বোচ্চ কত? 4। আর কার্বন ডাই অক্সাইড যৌগটিতে কার্বনের কত যোজনী ব্যবহার হয়েছে? 4। আমাদের কার্বনের যোজনী ব্যবহৃত হয়েছে 4, বা এখানে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে 4। তাহলে 4 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইড যৌগটিতে কার্বনের সুপ্ত যোজনী হচ্ছে কত? 0। এইভাবে আমরা সুপ্ত যোজনী বের করতে পারি। একটা মৌলের সর্বোচ্চ যোজনী থেকে যৌগের মধ্যে ব্যবহৃত যে যোজনীটা বা কার্যকর যে যোজনী, এই যোজনীটা বিয়োগ করলে বা বাদ দিলে আমরা ওই মৌলের সুপ্ত যোজনী বের করতে পারি। এরপর আমাদের
যে টপিকসটা নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে যৌগমূলক। তো শিক্ষার্থী বন্ধুরা, যৌগমূলক কি এটা আমরা একটু জানার চেষ্টা করব। যৌগমূলক যৌগমূলক একাধিক মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়ে যখন একটি আয়নের ন্যায় আচরণ করে তখন তাকে যৌগমূলক বলে। একাধিক মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়ে যখন একটি আয়নের ন্যায় আচরণ করে তখন আমরা তাকে কি বলি? যৌগমূলক। যেমন সালফেট এবং যৌগমূলকের যে চার্জ, এই চার্জের সংখ্যা হচ্ছে তাদের যোজনী। সালফেট একটি যৌগমূলক। এই সালফেট যৌগমূলকটিতে সালফারের একটি পরমাণু এবং অক্সিজেনের এখানে 4টি পরমাণু পরস্পর যুক্ত হয়ে সালফেট একটি যৌগমূলক তৈরি করেছে। এখানে এই যৌগমূলকগুলো বিভিন্ন বিক্রিয়ার সময় একটি মাত্র মৌলের ন্যায় বা আয়নের ন্যায় আচরণ করে, এগুলো হচ্ছে যৌগমূলক। এখন আমাদের এই যৌগমূলকগুলো, তোমাদের বইয়ে যে যৌগমূলকগুলো রয়েছে তাদের মধ্যে আমরা সালফেট, সালফাইড এবং কার্বনেট, সালফেট, সালফাইড, কার্বনেট, এই তিনটার যোজনী হচ্ছে 2। আর আরেকটা যৌগমূলক রয়েছে ফসফেট, PO4, এই ফসফেটের যোজনী হচ্ছে 3। আর বাকি যে যৌগমূলকগুলো রয়েছে তাদের যোজনী কত? 1। তোমাদের বইয়ে যে কয়টি যৌগমূলক রয়েছে এই যৌগমূলক কয়টির মধ্যে সালফেট, সালফাইড এবং কার্বনেট এই তিনটার যোজনী হচ্ছে 2, ফসফেট 3, আর বাকি যেগুলো রয়েছে তাদের যোজনী হচ্ছে 1। এদের মধ্যে আবার তোমাদের বইয়ে যে আছে ফসফোনিয়াম এবং অ্যামোনিয়াম, NH4, অ্যামোনিয়াম এবং হচ্ছে ফসফোনিয়াম, এই দুটোর যোজনী 1, ঠিক আছে, কিন্তু এই দুটো হচ্ছে ধনাত্মক যৌগমূলক। এরা হচ্ছে কি? ধনাত্মক যৌগমূলক। আর বাকি সবগুলো হচ্ছে ঋণাত্মক যৌগমূলক। তা শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পঞ্চম অধ্যায়ে রাসায়নিক বন্ধন, যোজ্যতা ইলেকট্রন, পরিবর্তনশীল যোজনী, পরিবর্তনশীল যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী, এইসব বিষয় নিয়ে আলোচনা করলাম। তা তোমাদের একটু বাসার কাজ দিচ্ছি, তোমরা তুলে নাও। অবশ্যই অবশ্যই বাসার কাজ করে রাখবে। দেখো, প্রশ্নটা হচ্ছে অক্সিজেনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ব্যাখ্যা করো। যোজ্যতা ইলেকট্রন ব্যাখ্যা করো। আরেকটি প্রশ্ন হচ্ছে সালফারের পরিবর্তনশীল যোজনী। সালফারের পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই কোশ্চেন দুটো তুলে নাও। একটা হচ্ছে অক্সিজেনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ব্যাখ্যা করো, অথবা এইভাবে থাকতে পারে অক্সিজেনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন ব্যাখ্যা করো। এখানে অক্সিজেনের জায়গায় অন্য কোনো মৌল দেওয়া থাকতে পারে। এরপর সালফারের পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করো। সালফারের জায়গায় কার্বন থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, যে কোনো মৌল দেওয়া থাকতে পারে যাদের একাধিক যোজনী রয়েছে। তাহলে সালফারের পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করো। তোমরা সবাই কোশ্চেন দুটা তুলে নাও। অক্সিজেনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ব্যাখ্যা করো, সালফারের পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করো। তোমরা বাসায় অবশ্যই পড়াশোনা করবা। তোমরা তো জানো এখন করোনাকালীন সময়, এই সময়ে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবা এবং বাইরে থেকে আসার পর ভালোভাবে হাত পরিষ্কার করবা। তোমরা বাসায় থাকবা, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী ক্লাসে। এই পর্যন্ত, খোদা হাফেজ।